গুড মর্নিং। আশা করি প্রত্যেকে ভালো আছো। তোমাদের প্রত্যেককে দ্য ডিজিটাল স্কুল অফ সায়েন্সে স্বাগত জানাই। আজকে এটা ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে বায়ুমণ্ডলের স্তর এই বিষয়ে আমাদের আলোচনা কমপ্লিট হয়েছে। আর আজকে এই ক্লাসে, আজকের যে প্রেজেন্ট ক্লাস তোমরা দেখছো, এইখানে আলোচনা করব ওজোন স্তর। এবং এই ক্লাসে মেন যে বিষয়গুলোর উপরে আলোচনা হবে, যেটা তোমাদের প্রায় কোয়েশ্চেন আসে, সেগুলো হচ্ছে ওজোন স্তরের সাম্যাবস্থা কিভাবে বজায় থাকে, ওজোন স্তর ধ্বংসে নাইট্রিক অক্সাইড এবং নাইট্রোজেন ডাই অক্সাইডের ভূমিকা কী, ওজোন স্তর ধ্বংসে সিএফসি মানে ক্লোরোফ্লোরোকার্বনের ভূমিকা কী, ওজোন স্তর ধ্বংসে এর ক্ষতিকারক প্রভাব কী। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটিতে অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই চ্যাপ্টারের প্রিভিয়াস যে ক্লাস বা এর পরেও যে ক্লাসগুলো আমি করব, প্রত্যেকটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা ডেসক্রিপশন বক্স চেক করে পারলে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে। তো চলো আজকে শুরু করা যাক ওজোন স্তর। তো প্রথমে আমরা জানবো যে ওজোন স্তরটা কী জিনিস। আমরা কিন্তু প্রথম দিনের ক্লাসে বলেছিলাম যে আমাদের পৃথিবীকে ঘিরে যে বায়ুমণ্ডলের স্তর রয়েছে, এই হচ্ছে আমাদের পৃথিবী। আর এই পৃথিবীকে ঘিরে তার চারপাশে রয়েছে বায়ুমণ্ডলের একটা বিশাল স্তর। তার মধ্যে দ্বিতীয় যে স্তরটা রয়েছে, আমি প্রথম স্তরটাকে আর আঁকছি না, আমি এইটাকেই দ্বিতীয় স্তর ধরছি। তো এই দ্বিতীয় যে স্তর অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার, এই স্ট্র্যাটোস্ফিয়ারেই মেনলি কিন্তু বায়ুমণ্ডলের ওজোন স্তর অবস্থিত। প্রায় 90% ওজোন গ্যাস কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ারেই আছে। আচ্ছা, আমি এটা এঁকেই দিই, তার কারণ তাহলে কনফিউশন হবে তোমাদের। বেশ, এই হচ্ছে সেই স্ট্র্যাটোস্ফিয়ার, এই হচ্ছে সেই স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে কিন্তু ওজোন স্তর, মেনলি ওজোন স্তরটা রয়েছে এই স্ট্র্যাটোস্ফিয়ারে। এখন ওজোন স্তর কি করে দেখো, সূর্য থেকে যে অতি বেগুনি রশ্মি পৃথিবীতে আসছে, সূর্যের যে রশ্মি, তার মধ্যে সূর্য রশ্মি অ্যাকচুয়ালি তো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এবার এর মধ্যে সমস্ত রকমের রেঞ্জের ওয়েভলেন্থ আছে। তার মধ্যে যেটা হচ্ছে ইউভি রশ্মি মানে অতি বেগুনি রশ্মি, ইউভি রশ্মি, এই ইউভি রশ্মি যখন আমাদের পৃথিবীতে আসে, এই আসার পথে ওজোন স্তর কি করে, ইউভি রশ্মিকে অ্যাবজর্ব করে নেয়, মানে শোষণ করে নেয়, যার ফলে ওজোন স্তর ভেদ করে ইউভি রশ্মি কিন্তু পৃথিবীতে আসতে পারে না। বোঝা গেল? তার মানে হচ্ছে ইউভি রশ্মিকে আটকে দিচ্ছে। এবার ইউভি রশ্মি আসলে কি হতো আমাদের, যদি ইউভি রশ্মি বায়ুমণ্ডলের স্তর ভেদ করে পৃথিবীতে প্রবেশ করত, তাহলে আমাদের জীবজগৎ সৃষ্টি হওয়াটা সম্ভব হতো না। তার কারণ জীবকোষের জন্য অত্যন্ত ক্ষতিকারক। আমরা এটা লাস্ট পয়েন্টে কিন্তু আলোচনা করব যে ওজোন স্তর যদি না থাকতো তাহলে আমাদের কি ক্ষতি হতো, বা ওজোন স্তর যে ধ্বংস হচ্ছে তার জন্য কি ক্ষতি হতো। তাহলে ইউভি রশ্মিকে আটকানোর জন্য জাস্ট একটা ছাতার মতো কিন্তু রয়েছে এই বায়ুমণ্ডলের ওজোন স্তর। তাই এটাকে আবার আমরা আমব্রেলা মেমব্রেন বা মানে বায়ুমণ্ডলের ছাতা হিসাবেও কিন্তু আমরা গণ্য করি এটাকে। আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। এখন বায়ুমণ্ডলের, এই যে বললাম যে বায়ুমণ্ডলের বেশিরভাগ ওজনই কিন্তু রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ারে। তো এই ওজোন স্তর এর ঘনত্ব মাপার জন্য একটি একক রয়েছে, অর্থাৎ ওজোন স্তরের যে ঘনত্ব, এই ঘনত্ব পরিমাপ করার একটি একক রয়েছে। এই এককটি কিন্তু পরীক্ষায় আসে, তোমরা এটা জেনে রাখবে। এটাকে বলা হয় ডবসন একক। ডবসন একক, ওকে। ওজোন স্তর এটার ঘনত্ব মাপার জন্য যে একক, সেটা হচ্ছে ডবসন একক। সংক্ষেপে এটাকে ডিইউ এভাবেও কিন্তু লেখা হয়, ওকে। এবারে আমি আসছি প্রথম যে পয়েন্টটা আমি এখানে রেখেছি, সেটা হচ্ছে
ওজোন স্তরের সাম্যাবস্থা, অর্থাৎ বায়ুমণ্ডলের মধ্যে যে ওজোন রয়েছে সেটা কিভাবে তার সাম্যাবস্থা বজায় রাখে। তো এই বিষয়ে চলো এবার একটু ডিসকাস করা যাক। এটা দুটো পদ্ধতির মাধ্যমে এই সাম্যাবস্থাটা বজায় থাকে। প্রথমটা কি? প্রথম যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে যে সূর্য থেকে যখন ইউভি রশ্মি পৃথিবীতে প্রবেশ করছে তার মধ্যে যে ইউভি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যটা কম, ভালো করে মনে রাখবে কি বললাম, যে ইউভি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কম, মানে কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ইউভি রশ্মি, সেটা যখন বায়ুমণ্ডলে আসছে তখন কি হচ্ছে, বায়ুমণ্ডলের অক্সিজেন গ্যাস, এই অক্সিজেন অণু ভেঙে যাচ্ছে। কি করে ভাঙছে না, কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ইউভি রশ্মি। এটা মোটামুটি তোমার যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা হচ্ছে লেস অর ইকুয়াল টু 240 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের থেকেও কম যদি হয়, তাহলে সেইটা যখন বায়ুমণ্ডলে অক্সিজেনের উপরে এসে পড়ছে, তো অক্সিজেন অণুটা অক্সিজেন পরমাণুতে ভেঙে যাচ্ছে, অক্সিজেন অণু অক্সিজেন পরমাণুতে ভেঙে যাচ্ছে। এবার কি হচ্ছে, আবার বায়ুমণ্ডলের মধ্যে তো অক্সিজেন অণু শেষ নেই, এবার অন্য কোনো একটা অক্সিজেন অণু একটা অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে এটা তৈরি করছে একটি ওজোনের অণু। তাহলে কি হলো, অক্সিজেন থেকে দেখো, অক্সিজেন থেকে এখানে ওজোন কিন্তু তৈরি হলো, অক্সিজেন থেকে ওজোন তৈরি হলো। এবার ঠিক আবার এর বিপরীত ঘটনাটাও ঘটে। কি ঘটে? 2 নম্বরে এর বিপরীত ঘটনাটা হচ্ছে, যদি তুলনামূলক বেশি তরঙ্গ দৈর্ঘ্যের ইউভি রশ্মি যদি প্রবেশ করে, বেশি তরঙ্গ দৈর্ঘ্যের ইউভি রশ্মি যদি প্রবেশ করে, তখন কি হবে, তখন বায়ুমণ্ডলের যে ওজোন গ্যাস রয়েছে, এই ওজোন গ্যাসের ওপর যখন বেশি, আমি আর এটা লিখছি না, বেশি ল্যামডা মানে বেশি তরঙ্গ দৈর্ঘ্য, মানে এটা হচ্ছে তোমার ইউভি রে, এটা মোটামুটি 340 লেজার ইকুয়াল টু 340 ল্যামডার মান। তো 340-এর এরকম আশেপাশে যদি ন্যানোমিটার, এত ন্যানোমিটার এই তরঙ্গ দৈর্ঘ্যের যদি আলো এসে ওজোন গ্যাসের উপরে পড়ে, তাহলে কি হবে, এই ওজোন গ্যাসটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে একটা অক্সিজেন এবং একটা অক্সিজেন অণু, একটা অক্সিজেন পরমাণু তৈরি করবে। বুঝতে পারলে? এইবার এই একটা অক্সিজেন পরমাণু এটা আবার একটা ওজোন অণুর সঙ্গে যুক্ত হবে, হয়ে আবার দুটো অক্সিজেন তৈরি করলো। তার মানে কি হলো, যখনই বেশি তরঙ্গ দৈর্ঘ্যের ইউভি রশ্মি পৃথিবীতে প্রবেশ করছে, সেইটা থেকে ওজোন গ্যাস ভেঙে যাচ্ছে, ভেঙে অক্সিজেন তৈরি করছে, আবার প্রাকৃতিকভাবেই কম তরঙ্গ দৈর্ঘ্যের ইউভি রশ্মির দ্বারা অক্সিজেন ভেঙে গিয়ে ওজোন তৈরি করছে। তাহলে এই দুটো প্রক্রিয়া, বিপরীতমুখী প্রক্রিয়া যখন ঘটছে, এবং এটা ন্যাচারালি ঘটতেই থাকে, তার ফলে কি হচ্ছে, একদিকে যেমন ওজোন তৈরি হচ্ছে, অন্যদিকে ওজোন ভেঙে অক্সিজেন তৈরি হচ্ছে। এর ফলে একটা ন্যাচারালি একটা সাম্য অবস্থা বজায় থাকে। তো এই হচ্ছে গেল তোমার কিভাবে সাম্য অবস্থা, মানে ওজনের সাম্য অবস্থা বজায় থাকে। তো এটা যদি চলতেই থাকে, তাহলে আমাদের এই ওজোন গ্যাস নিয়ে পড়াশোনা করার কি দরকার? হ্যাঁ, পড়াশোনা করার দরকার আছে। কেন দরকার আছে? কারণ এবার আসল ব্যাপারটা কিন্তু এখানেই শুরু হচ্ছে। আচ্ছা, এবার তাহলে ওজোন স্তর নিয়ে আমাদের পড়াশোনার দরকার হলো কেন? সালটা 1982, বিজ্ঞানী যার নাম হলো
জো ফরম্যান বলে একজন বিজ্ঞানী, তিনি 1982 সালে লক্ষ্য করলেন যে পৃথিবীর যে দক্ষিণ মেরুতে যে আন্টার্কটিকা মহাদেশ এবং তার উপরে এই যে পৃথিবী, ধরো এটা হচ্ছে পৃথিবী, এর ঠিক দক্ষিণ মেরু, এই অঞ্চলের যে ওজোন স্তর, সেখানে বেশ কিছু জায়গায় ওজোন স্তর হালকা হয়ে গিয়েছে। তখন এখান থেকেই কিন্তু মানুষের, বিজ্ঞানীদের টনক নড়ল, কি যদি ওজোন স্তর ফাঁকা হয়ে যায় তাহলে এখান দিয়ে ইউভি রশ্মি প্রবেশ করছে এবং ওই অঞ্চলের মানুষ বা অন্যান্য জীবদের বিভিন্ন রকম শারীরিক সমস্যা সৃষ্টি হচ্ছে। তো এই যে ওজোন স্তর যখন হালকা হয়ে যাচ্ছে, এইটাকে বলা হয় ওজোন হোল। কি বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে ওজোন হোল বা ওজোন গর্ত। এখান দিয়ে ইউভি রশ্মি পৃথিবীতে প্রবেশ করছে এবং জীবজগতের কিন্তু এর দ্বারা ক্ষতি হচ্ছে। তখন থেকে গবেষণা শুরু হলো এবং দেখা গেল যে বিভিন্ন কারণে এটা হচ্ছে, বিভিন্ন কারণে ওজোন স্তর ক্ষয় হচ্ছে। তার মধ্যে এক নম্বর হচ্ছে, তোমরা আগের ক্লাসে পড়েছো যে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে জেট বিমান চলাচল করে, আর এই জেট বিমান থেকে এক ধরনের গ্যাস বায়ুমণ্ডলে নির্গত হয়। সেই গ্যাসগুলো হচ্ছে এই নাইট্রোজেনের নাইট্রিক অক্সাইড গ্যাস নির্গত হয়, যেটা ওজোন স্তরকে ধ্বংস করছে। এছাড়া আমরা পৃথিবীতে বিভিন্ন কুলিং এজেন্ট হিসাবে, মানে ফ্রিজ, এসি, এগুলোতে আমরা ব্যবহার করছি কি ক্লোরোফ্লুরোকার্বন জাতীয় পদার্থ, সিএফসি। এটাও যখন বায়ুমণ্ডলের মানে উপরের স্তরে চলে যাচ্ছে, গিয়ে ওজোনের সঙ্গে বিক্রিয়া করে কিন্তু ওজোন স্তরকে ধ্বংস করছে। এবং তারপরেই বিজ্ঞানীরা একটা ডিসিশন নিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে, যে 2000 সালের মধ্যে যাতে এই সিএফসির ব্যবহার একদম পুরোপুরিভাবে কমিয়ে ফেলা সম্ভব, তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। এবং সেই জন্য একটা চুক্তি হয়েছিল যার নাম হচ্ছে মন্ট্রিল চুক্তি। সম্ভবত ওটা 1987 সালে একটা মন্ট্রিল চুক্তি হয়েছিল। তো এবারে আমরা আমাদের মেন যে পয়েন্ট, আমরা পরবর্তী যে পয়েন্ট আছে, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। ওজোন স্তর ধ্বংসে NO এবং NO2 এর কি ভূমিকা রয়েছে। তো চলো সেইটা নিয়ে আলোচনা করা যাক। তো ওজোন স্তর ধ্বংসে প্রথমে আমরা পড়ব NO বা নাইট্রিক অক্সাইড এবং নাইট্রোজেন ডাই অক্সাইডের কি ভূমিকা। ওজোন স্তর ধ্বংসে NO এবং মানে নাইট্রিক অক্সাইড এবং নাইট্রোজেন ডাই অক্সাইডের কি ভূমিকা হবে। তো ফার্স্ট দেখো, আমরা জানি যে সুপারসোনিক যে জেট বিমান থেকে নাইট্রোজেন ডাই অক্সাইড এবং নাইট্রিক অক্সাইড স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে মিশছে, আর এটা কি করছে, এই ওজোনের সঙ্গে, ওজোন গ্যাসের সঙ্গে নাইট্রিক অক্সাইড বিক্রিয়া করছে। বিক্রিয়া করে ওজোন গ্যাসকে ভেঙে তৈরি করছে নাইট্রোজেন ডাই অক্সাইড এবং অক্সিজেন অণু। তাহলে ওজোন ভেঙে গেল। এখানেই কিন্তু শেষ নয়। এই যে নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি হলো, এই নাইট্রোজেন ডাই অক্সাইড আবার ফার্দার আর একটা ওজোনের সঙ্গে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে তৈরি করছে আবার একটি নাইট্রিক অক্সাইড এবং আবার একটি, দেখো এখানে কি হলো, এখানে কটা আছে, দুটো, আর এখানে তিনটে, পাঁচটা অক্সিজেন, একটা এখানে বাদ দাও, 2 অণু অক্সিজেন তৈরি করো। দেখো 5টা পরমাণু থেকে, দেখো এখানে 4টে, এখানে একটা, 5টা হলো। আমি হাসলাম কেন? হাসলাম হচ্ছে এই কারণেই, দেখো ওজোনের সঙ্গে নাইট্রিক অক্সাইডের বিক্রিয়া করে তৈরি হলো নাইট্রোজেন ডাই অক্সাইড। নাইট্রোজেন ডাই অক্সাইড আবার ওজোনের সঙ্গে বিক্রিয়া করে আবার তৈরি করলো নাইট্রিক অক্সাইড। দেখো সেই একই জিনিস। তাহলে এ আবার কি করবে, এ আবার ওজোনের সঙ্গে বিক্রিয়া করবে, করে আবার এই জিনিস তৈরি করবে। অর্থাৎ একটা নাইট্রিক অক্সাইডের অণু এরকম কয়েক লক্ষ
ওজোন অণুকে ভেঙে অক্সিজেনে পরিণত করছে। তার মানে বুঝতে পারছো কতটা ভয়ঙ্কর ব্যাপার। মানে একটা নাইট্রিক অক্সাইড যদি স্ট্র্যাটোস্ফিয়ারে মিশে যায় একটা অণু, সে কয়েক লক্ষ ওজোন অণুকে ভেঙে দিতে পারে। তো এইভাবে কিন্তু ওজোন স্তর ধ্বংসে নাইট্রিক অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যেটা আমাদের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। এবারে আমরা দেখব যে এই ওজোন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা কি। এগুলো কিন্তু তোমাদের 2 নম্বরের প্রশ্ন আসবে, যে ওজোন স্তর ধ্বংসে নাইট্রিক অক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইডের ভূমিকা। তোমাদের মেইনলি কিন্তু এই রিয়াকশনগুলো কিন্তু মনে রাখতে হবে। ওকে, এবারে দেখব ওজোন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা কি। ওজোন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা। তো ফার্স্ট হচ্ছে সিএফসি আসছে কোথা থেকে। অ্যাকচুয়ালি সিএফসি কোথা থেকে আসছে আমি আগেই বললাম, যে আমরা যে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র এসি বা ফ্রিজ ব্যবহার করছি, সেখান থেকে কিন্তু এই সিএফসি গ্যাস বায়ুমণ্ডলে মিশছে। এখন সিএফসি মানে কি? ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি অর্থাৎ সিএফসি, এটার যদি আমরা সংকেত দেখি, অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বনের সিএফসির সংকেত হচ্ছে এরকম, CFCl3। এইটা যখন বায়ুমণ্ডলে মানে স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে ওজোন স্তরের ওজনের সঙ্গে রিয়াকশন করছে, আচ্ছা প্রথমে এরপরে যখন অতি বেগুনি রশ্মি পড়ছে তখন এটা ভেঙে যাচ্ছে, CFCl3। এর উপরে তোমার যখন ইউভি রশ্মি এসে পড়ছে তখন এটা ভেঙে যাচ্ছে এবং ভেঙে গিয়ে তৈরি করছে CFCl2 এবং Cl, অর্থাৎ একটা জায়মান ক্লোরিন তৈরি করছে। এই যে জায়মান ক্লোরিন উৎপন্ন হলো, এটাই কিন্তু ভয়ঙ্কর ঘটনাটি এবার ঘটাবে। কি ঘটাবে? এই জায়মান যে ক্লোরিন পরমাণু তৈরি হয়েছে, এটা অত্যন্ত সক্রিয়, এটি সক্রিয়, এটাকে বলা হচ্ছে সক্রিয় ক্লোরিনও বলা হয়। এ কি করবে? বায়ুমণ্ডলের এই ওজনের সঙ্গে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে তৈরি করবে ClO অর্থাৎ ক্লোরিন মনোঅক্সাইড তৈরি করবে। দেখো এখানে 3টে পরমাণু ছিল, একটা চলে গেল আর পড়ে থাকলো 2টো পরমাণু, মানে একটি অক্সিজেন অণু গঠন করলো। এই যে ক্লোরিন মনোক্সাইড তৈরি হলো, এই ব্যাটা কিন্তু আরো সক্রিয়, এও কম সক্রিয় নয়। এ আবার কি করবে? এই ক্লোরিন মনোঅক্সাইড আবার একটি ওজনের সঙ্গে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে তৈরি করবে কি? আবার একটা সক্রিয় ক্লোরিন। এই দেখো, এই যে অক্সিজেনটাকে ছেড়ে দেবে, দিয়ে আবার একটি সক্রিয় ক্লোরিন তৈরি হয়ে গেল, এবং এই একটা অক্সিজেন আর এই 3টে অক্সিজেন মিলে 4টে অক্সিজেন পরমাণু তৈরি হলো 2টো অক্সিজেন অণু। তার মানে কি? এই যে ক্লোরিনটা তৈরি হলো, এ কি বসে থাকবে? না, এ গিয়ে আবার একটি অক্সিজেন, আবার একটি ওজোন অণুর সঙ্গে বিক্রিয়া করবে, আবার এই সেম ঘটনা ঘটাবে, এবং এইটা চক্রাকারভাবে চলতেই থাকবে। আর তার ফলে এখানেও দেখা যাচ্ছে যে একটা সক্রিয় ক্লোরিন লক্ষ লক্ষ এইরকম ওজোন অণুকে ভেঙে দিচ্ছে। আর এইভাবে যদি ওজোন স্তরের মধ্যে ওজোন অণুগুলো যদি এক এক করে ধ্বংস হতে থাকে, তাহলে ওজোন স্তরের ঘনত্ব কী হবে? কমে যাবে, হালকা হয়ে যাবে, এবং সেখান থেকে ইউভি রশ্মি খুব সহজেই পৃথিবীতে ঢুকে যাবে। আর তার ফলে যেটা হওয়ার, এবার আমরা সেই পয়েন্টটাই দেখব, যে ওজোন স্তর ধ্বংসের ফলে আমাদের কি কি ক্ষতি হচ্ছে। অর্থাৎ আমাদের নেক্সট পয়েন্ট যেটা আমরা আলোচনা করব এইটা, যে ওজোন স্তর ধ্বংসে ক্ষতিকারক প্রভাব। এবারে তাহলে আলোচনা করব যে ওজোন স্তর ধ্বংসের যে ক্ষতিকারক প্রভাব আমাদের জীবজগতে পড়ে। তো ওজোন স্তর ধ্বংস হলে কি হবে? পৃথিবী পৃষ্ঠে চলে আসবে অতি বেগুনি রশ্মি, মানে ইউভি রশ্মি পৃথিবীতে কিন্তু প্রবেশ করবে। ওজোন স্তর যদি ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবীতে প্রবেশ করবে ইউভি রশ্মি। এই ইউভি রশ্মির আবার 2টো ভাগ আছে, একটা হচ্ছে ইউভি এ, আরেকটি হচ্ছে ইউভি বি।
এর মধ্যে ইউভিএ এটা কিন্তু উদ্ভিদ বা প্রাণী কারোর পক্ষেই তেমন ক্ষতি করে না। ক্ষতি করছে কোনটি? এই ইউভিবি। কি কি ক্ষতি করছে? যদি আমাদের ইউভিবি ক্রমাগত আমাদের স্কিনে পড়তে থাকে তাহলে স্কিন পুড়ে যায়, ঠিক আছে? আর এই ঘটনাকে বলা হয় সৌরদগ্ধ। অর্থাৎ ইউভিবির প্রভাবে যখন আমাদের যখন আমাদের স্কিন পুড়ে যায় এটাকে বলা হয় সৌরদগ্ধ বা সানবার্ন বা সৌরদগ্ধ বলা হয়। স্কিনে ক্যান্সার হয়, চোখে ছানি পড়ে। এছাড়া উদ্ভিদের ক্লোরোফিল বিনষ্ট হয়, আর উদ্ভিদের ক্লোরোফিল বিনষ্ট হলে বুঝতেই পারছো সালোক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হবে। আর সালোক সংশ্লেষ প্রক্রিয়া যখন ব্যাহত হবে তখন সমুদ্রের মধ্যে যে রয়েছে কোটি কোটি ফাইটোপ্ল্যাঙ্কটন, যারা ফাইটোপ্ল্যাঙ্কটন কি জানো তো? প্ল্যাঙ্কটন এটা হচ্ছে সমুদ্রের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ, ফাইটোপ্ল্যাঙ্কটন, যারা সালোক সংশ্লেষ প্রক্রিয়া করে এবং আমাদের বায়ুমণ্ডলে যে অক্সিজেন আমরা পাই তার অধিকাংশ অক্সিজেন কিন্তু এই সামুদ্রিক ফাইটোপ্ল্যাঙ্কটন থেকে আসে। এটা আমরা অনেকেই জানি না। আমরা জানি যে আমাদের স্থলভূমিতে যে সমস্ত উদ্ভিদ রয়েছে তারাই অক্সিজেন সাপ্লাই করে, না, অক্সিজেনের বেশিরভাগটা সাপ্লাই কিন্তু হয় এই ফাইটোপ্ল্যাঙ্কটন থেকে। তাহলে এই সামুদ্রিক ফাইটোপ্ল্যাঙ্কটনগুলো নষ্ট হয়ে যাবে, যার ফলে সমুদ্রে যে সামুদ্রিক মাছ রয়েছে, যারা ছোট ছোট মাছ এই ফাইটোপ্ল্যাঙ্কটনকে খায় তারা বিনষ্ট হবে। ছোট মাছকে খেয়ে যারা বেঁচে থাকে বড় মাছ তারা বিনষ্ট হবে। অর্থাৎ একটা বাস্তুতন্ত্রই ভেঙে পড়বে। এছাড়া আরেকটা যেটা হয় সেটা হচ্ছে প্রজনন ক্ষমতা হ্রাস পায়। প্রজনন, উদ্ভিদ এবং বিশেষ করে প্রাণীদের ক্ষেত্রেই বলবো, প্রজনন ক্ষমতা হ্রাস পায়। তো এই হচ্ছে ওজোন স্তর ধ্বংসের জন্য যে ক্ষতিকারক আমরা প্রভাব দেখলাম। তাহলে টোটাল যে ক্লাসটা ডিসকাস করলাম তোমরা আশা করি বুঝতে পেরেছো এখানে কি কি প্রশ্ন তোমাদের আসতে পারে, ঠিক আছে? তো কি কি প্রশ্ন আসতে পারে? তোমাদের প্রশ্ন আসতে পারে যে বায়ুমণ্ডলের ওজোন স্তর এর ঘনত্ব মাপার জন্য আমরা কোন একক ব্যবহার করব? তোমরা জানো ডবসন একক। ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে আছে? এটাও আমি বলেছি স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে আছে। বায়ুমণ্ডলে কিভাবে ওজোন স্তরের সাম্যাবস্থা বজায় থাকে, একদিকে ওজোন তৈরি হচ্ছে একদিকে ওজোন ভেঙে যাচ্ছে, প্রাকৃতিকভাবে একটা সাম্যাবস্থা বজায় থাকে। এছাড়া তোমরা পড়বে এই ওজোন স্তর নিয়ে প্রথম কোন বিজ্ঞানী পর্যবেক্ষণ করেছিলেন, তার নাম হলো জো ফোরম্যান। এটাও শর্ট কোশ্চেন আসতে পারে। আর মন্ট্রিল চুক্তি কোন বিষয়ে হয়েছিল? এই ওজোন স্তর ধ্বংসের যাতে আটকানো যায় সেই বিষয়ে কিন্তু মন্ট্রিল চুক্তি হয়েছিল। খুব গুরুত্বপূর্ণ যেটা 2 এবং 3 নম্বর পয়েন্টে যেটা দেখছো, ওজোন স্তর ধ্বংসে নাইট্রিক অক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইডের ভূমিকা লেখো। 2 নম্বরের কোয়েশ্চেন আসে, যেটা আলোচনা করলাম তোমরা বুঝেছো, বই থেকে সুন্দর করে লিখে নেবে। আর ওজোন স্তর ধ্বংসে সিএফসির কি ভূমিকা এটাও আশা করি বুঝতে পেরেছো। এবং ফাইনালি যেটা বললাম যে ওজোন স্তর ধ্বংসের ফলে কি ক্ষতি মানুষ জীবজগতে হয়, এটাও 2 নম্বরের একটা কোয়েশ্চেন আসে। তো এই ছিল হচ্ছে আজকের ক্লাসের বিষয়বস্তু। আশা করি প্রত্যেকটা জিনিস তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, ভিডিওর মেসেজে তোমাদের সমস্যাগুলো লিখে দাও, কমেন্ট করে লিখে দাও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে এটা প্রচুর তোমার মতো অনেক স্টুডেন্ট আছে যারা প্রান্তিক অঞ্চলে, যারা সঠিকভাবে টিচার পায় না, অবশ্যই তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে। আর পরের ক্লাসটি থাকবে আমাদের কি বলতো, এর পরের টপিকটা কি আছে? গ্রিন হাউস ইফেক্ট। পরের টপিকে আমরা গ্রিন হাউস ইফেক্ট নিয়ে আলোচনা করব এবং তারপরে শক্তির যথাযথ ব্যবহার, অর্থাৎ আর সম্ভবত 2টো ক্লাস করলেই শেষ হয়ে যাবে।
থ্যাংক ইউ, দেখা হবে পরের ক্লাসে।